যে কোনো কম্পিটিটিভ এক্সামে ভালো করার টেকনিক্স বা হ্যাবিট, মোট 9টা টিপস। তো আমি যে স্টাডি রুটিনটা ফলো করেছি, তো সেই রুটিনটাই আপনাদের সাথে শেয়ার করব। তো যার পছন্দ হবে সে এটা ফলো করতে পারে। এখন দেখেন এখানে কয়টা বইয়ের ছবি দিয়েছি আমি। তো বই নিয়ে প্রথমে আলোচনাটা হবে, মানে এইটা রুটিনের সাথেই, মানে আমরা লাইফে কিভাবে ফলো করব টিপস, তো টিপস প্লাস রুটিন দুইটা নিয়ে আলোচনা হবে। তো বই কেনার ক্ষেত্রে কি সুবিবেচনা করতে হবে? আচ্ছা, আপনি কি সবসময় অনলাইন থেকে কারো রিকমেন্ডেশনে বই কিনবেন, না নিজেও বই বই কেনা শিখবেন? বই কেনা শিখবেন। তো কিভাবে শিখবেন সেটা হচ্ছে, বই কেনার ক্ষেত্রে আপনাকে যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে, যে বইটা আমি কিনবো সেই বইটা অবশ্যই ব্যাখ্যা সহ উত্তর থাকা চাই। ঠিক আছে, ব্যাখ্যা সহ উত্তর থাকা চাই, যাতে কোশ্চেন সলভের সময় আমার ইম্পর্টেন্ট টপিকগুলা পড়া হয়ে যায়। হ্যাঁ, আর নির্ভুলতা থাকা চাই। দেখা যাচ্ছে 10টা কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন ভুল, তো এইরকম দ্বিধাদ্বন্দ্বে কখনোই থাকা যাবে না, নির্ভুল বইটা কিনতে হবে। এই জন্য ব্র্যান্ডের বইগুলো আপনাকে সাহায্য করা অনেক ক্ষেত্রে। সঠিক বই কিন্তু ব্র্যান্ডের বইগুলো হয়ে থাকে, যেমন পানকৌড়ি আছে, জয়কলি আছে। তো বিভিন্ন বই আছে, মাস্টার বই আছে। তো বিভিন্ন বই দেখবেন যেগুলা বেশি ফেমাস ওইগুলাতে ভুলের সংখ্যা কম থাকে। কিন্তু আপনারা অবশ্যই প্রায়োরিটি দেবেন বই কেনার আগে ব্যাখ্যা আছে কিনা দেখে কিনবেন। পরিষ্কার পরিচ্ছন্ন বই থাকা লাগবে। অর্থাৎ বই কিছু থাকে না যে খুবই ছোট করে লেখা, এই ধরনের লেখা কিন্তু পড়তে মনোযোগ আসে না। এখন দেখি অনলাইন থেকে বুক রিভিউ প্লাস লাইব্রেরি থেকে বই কেনার আগে পড়ে দেখা যেতে পারে। তো বইয়ে অর্থ বিনিয়োগ করা, প্রয়োজনীয় বই কেনার ক্ষেত্রে প্রাইস বা কস্ট নিয়ে নো কম্প্রোমাইজ। তো এইখানে ফার্স্ট প্রায়োরিটি রাখতে হবে বই কোনটা ভালো। এখানে টাকা পয়সা নিয়ে অতটা ভাবা যাবে না। টাকা পয়সা আপনার হয়তো কম থাকতে পারে, তো ওই টাকাটা আপনি উদ্ধার করবেন কোথা থেকে? সেইটা আপনি অবশ্যই কোনো অতিরিক্ত দামি কোচিং এ আপনি তাহলে ভর্তি হবেন না। আপনি বইয়ের পিছনে প্রথম ইনভেস্ট রাখবেন। তো বই কেনার পরে যদি আপনার কোচিং এ ভর্তি হওয়ার টাকা থাকে তাইলে ভর্তি হবেন। তো কোচিং এ ভর্তি কিন্তু লাগে, তো লাগে কোন ক্ষেত্রে? একটা গাইডলাইন হিসাবে। কারণ কি, অনেকে ঘরে বসে পড়তে পারে না, প্লাস অনেকে সঠিক গাইডলাইন পায় না যে কিভাবে পড়তে হবে, প্রশ্ন ব্যাংক কেমন হবে, কবে মনে করেন অনলাইনের আবেদন কবে। তো এইটাও অনেকে খেয়াল রাখে না। তো যারা কোচিং এ পড়ে তাদের কিন্তু অনেক ক্ষেত্রে চালু থাকে, প্লাস তারা এক্সাম দেয়, সপ্তাহে হয়তো এক্সাম দিয়ে থাকে। তো এই ক্ষেত্রগুলোতে আপনার সুবিধা হয়ে থাকে। তো আপনি অনলাইন কোচিংও করতে পারেন একটা সাশ্রয়ী ভাবে। এখন দেখি পড়ার ক্ষেত্রে নিজের পড়ার ধরন নিজের সুবিধা অনুযায়ী করতে হবে। তো পড়ার ক্ষেত্রে অবশ্যই টেবিলে বসে পড়া সুবিধাজনক। তো টেবিলে বসে না পড়লেও ছোট কিছু টেবিল পাওয়া যায়, দেখবেন আরএফএল এর আছে, তো বিভিন্ন কোম্পানির আছে, তো বসে পড়বেন। তাইলে কেন টেবিলের কথা বারেবার বলতেছি, কারণ শুয়ে বা কাত হয়ে অনেকে পড়ে, মনে করে যে পড়া আগাচ্ছে, বাট দেখা যায় 5 ঘন্টা পড়লেও আধা ঘন্টার পড়া আগায় না যারা শুয়ে শুয়ে পড়ে। আর এতে করে ক্লান্তি, ঘুম চলে আসবে, আপনার নিয়মিত পড়া কমপ্লিট হবে না। সো পড়ার সময় অবশ্যই স্বাভাবিকভাবে বসে পড়বেন। তো টেবিল হইতে পারে এইটা, মানে আমরা যে টেবিল কমনলি ইউজ করি, অথবা এই যে ল্যাপটপ টেবিল আছে, বা এই যে দেখেন এখানে কিন্তু বসে পড়া যায়। তো এটা সুপার করে বসে পড়তে পারেন, ফ্লোরে বসে পড়া যাইতে পারে এটার সাহায্যে। তো পাশাপাশি একটু লেখালেখিও করা যায়। তো সেক্ষেত্রে এই টেবিলগুলা বেশ সুবিধাজনক, আপনি হয়তো বিছানার উপরে নিয়েও এটা পড়তে পারবেন। তো এই অভ্যাসগুলা কিন্তু করা যেতে পারে। এখন দেখি 3 নম্বর যে টিপসটা, তো পড়ার সময় পড়া, খেলার সময় খেলা, এই নীতিতে পড়ার আগে ফ্রেশ হয়ে পবিত্র মনে পড়া শুরু করতে হবে। বিসমিল্লাহ বলে যে কোনো ভালো কাজ করাই ইবাদত। তো সেইভাবে এটা মনে রেখে স্টাডি আমরা করতে পারি। কানে হেডফোন দিয়ে পড়াশুনো করা যাবে না একেবারেই। কারণ কি, কানে হেডফোন দিয়ে যদি আপনি গান শোনেন পাশাপাশি পড়ালেখা করেন, সম্পূর্ণ কনসেন্ট্রেশন কোনোভাবেই সম্ভব না। এইসব ব্যাড হ্যাবিট আপনাকে পরিত্যাগ করতে হবে। তো কনসেন্ট্রেশন স্টাডিতে সম্পূর্ণ থাকা চাই, তাহলে আপনি হয়তো 5 মিনিটে,
হ্যাঁ, আপনি 5 মিনিটে একটা কোয়ালিটিফুল পড়া পড়তে পারবেন, কোয়ালিটিফুল স্টাডি করতে পারবেন, যা হয়তো অনেকে 1 ঘন্টায়ও করতে পারবে না। যারা কনসেন্ট্রেশন করতে পারে না তারা হয়তো আপনার 5 মিনিটের পড়া তারা 1 ঘন্টায় নিতে পারবে না, তাদের মন অন্যদিকে। তো পড়ার মাঝে মাথা ব্যথা বা প্রেশার অনুভব করলে, মানে অনেকক্ষণ পড়ার পরে হেঁটে আসা যেতে পারে, তবে ভুলেও অনলাইনে যাওয়া যাবে না, দীর্ঘমেয়াদী সময় নষ্ট করা যাবে না, মোবাইল চালানোর জন্য ফ্রি সময় রুটিনে আছে, এটা খেয়াল রাখতে হবে। অর্থাৎ আপনি মোবাইলটা ইউজ করতে পারেন কেমন, নিউজ চেকের জন্য, তো সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। আপনি যে উদ্দেশ্যে মোবাইলে গেছেন ঘড়ি দেখে যাবেন, যে ভুলেও যেন 5 মিনিটের বেশি না থাকেন সেখানে, আর যে উদ্দেশ্যে গেছেন সেই উদ্দেশ্যে যেন যান। দেখা গেল গেলেন একটা নোটিশ দেখতে, হ্যাঁ, সেখান থেকে আপনি চলে গেলেন কোনো পড়ালেখার ভিডিওই, পড়ালেখারও হতে পারে ভিডিওটা, অথবা কোনো রিলে। তো এইভাবে সময় নষ্ট করা যাবে না। এখন 5 নম্বর যে টিপসটা, প্রশ্ন ব্যাংক কিনে নিজেকে প্রশ্ন বিশ্লেষণ করতে হবে, প্রশ্ন ব্যাংক থেকে নিয়মিত উত্তর দেখে প্রশ্ন সলভ করতে হবে। তাইলে এই যে অনেকে করে কি, প্রশ্ন ব্যাংক কেনার পরে হয়তো কি করে, উত্তর দেখে না, ঠিক আছে, নিজের কাছ থেকেই উত্তর লুকায় রাখে, রেখে নিজে মিলানোর চেষ্টা করে। তো এইসব বোকামি বাদ দিতে হবে, এসব করতে গেলে অনেক সময় নষ্ট হবে। তার থেকে আপনার উচিত উত্তর দেখে দেখে প্রশ্ন সলভ করা। এতে করে আপনার হবে কি, উত্তর দেখে দেখে বুঝে বুঝে প্রশ্ন সলভ করা, এতে করে আপনার পড়ার সেটা হয়ে যাবে, তাহলে অযথা সময় নষ্ট হবে না। এখন আসি, এই যে এমসিকিউ একটা শিট দেখতে পারতেছেন, তো আপনাদেরও প্রত্যেকের উচিত হবে এরকম একটা এমসিকিউ শিট প্রিন্ট করে অথবা ফটোকপি করে দেওয়ালে টাঙায় রাখা, নিজের পড়ার টেবিলের সামনে রাখা। এতে করে হবে কি, আপনার এক্সাম ভীতি, হ্যাঁ, এক্সাম ভীতি একেবারেই দূর হয়ে যাবে। তো এইটা আমাদের ছিল 5 নম্বর টিপস, মানে 6 নম্বর টিপস এটা। এখন দেখি, নিজের পড়ার টেবিলের আশেপাশে অবশ্যই একটা এমসিকিউ শিটের ফটোকপি দেওয়ালে রাখতে হবে, আর একটা রিটেন পেপারের ফটোকপি রাখতে হবে। তাহলে ভবিষ্যতে এক্সাম হলে পরীক্ষার খাতায় অযথা ভুল, ভয়, ভীতি এড়ানো সম্ভব হবে। তাহলে আপনি যদি নিয়মিত এমসিকিউটা দেখেন, মানে আপনার দেওয়ালে টাঙানো থাকে, তাইলে আপনি কিন্তু বুঝতে পারবেন কিভাবে কোড পূরণ করতে হয়। তো এইগুলো অনেকের কাছে সিলি লাগতে পারে, বাট যারা হয়তো মানে কোচিং করে না, ঠিক আছে, ফিজিক্যালি কোচিং করে না বা অনলাইনে কোচিং করে না, তাদের ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে এগুলো নিয়ে অনেক অসুবিধা হয়। আর সে যেই হোক না কেন, আমার মনে হয় এক্সাম ভীতি প্রত্যেকেরই কাজ করে, যে যতই সাহসী বা জ্ঞানী হোক না কেন, একটু হলেও এক্সাম দিতে গেলে তার একটু হলেও নার্ভাস ফিল আসে। তো এইগুলা রাখলে আপনার নার্ভাস ফিল দেখা যাবে যে 60% কেটে যাবে, ঠিক আছে, নার্ভাস ফিল। এখন দেখি রুটিন, তো কোন রুটিন ফলো করব, তো আমি তো রুটিন প্লাস টিপস নিয়ে আলোচনা করতেছি। তো রুটিনের উপর আমার কিন্তু আলাদা ভিডিও আছে, সেটা দেখা যেতে পারে, অথবা এখান থেকেই দেখে নিতে পারেন। তো রুটিন ফলো করতে হবে যেখানে পর্যাপ্ত অবকাশ থাকে, ঠিক আছে, যে এমন রুটিন ফলো করা যাবে না যেটাই আপনাকে ঘুম হারাম করে দিয়ে সারাদিন পড়তে বলতেছে, ঠিক আছে, বিনোদন বাদ দিয়ে সম্পূর্ণ পড়তেই বলতেছে, এইরকম রুটিন পরিহার করতে হবে। এটা আমার ব্যক্তিগত মতামত। কারণ একজন মানবিক বিভাগের অ্যাডমিশন স্টাডির পরীক্ষার্থীর স্টাডি রুটিন ও পড়ার টেকনিক হচ্ছে এখানে দেওয়া হলো, যে সকাল 5টা থেকে 9টা। দেখেন, এটা হার্ড অ্যান্ড ফাস্ট রুল, ভুলেও এই রুলটা ভায়োলেট করা যাবে না, যে সকাল 5টা থেকে 9টা পর্যন্ত আপনার পড়তে হবে। আর এই সময় কোন টপিকটা পড়বেন, দেখেন, একজন মানবিক স্টুডেন্ট বারে বার তো এইগুলো নিয়ে আলোচনার প্রয়োজন হয়ই না, কারণ যারা আপনার বাইরের স্টুডেন্ট আছে, যেমন সায়েন্স, কমার্স, তো এরা কিন্তু অনেকগুলো হিউজ সাবজেক্ট দেখে, বাট আপনার হয়তো এক্সাম হয়তো জটিল হইতে পারে আপনার, বাট আপনার ক্ষেত্রে কিন্তু সাবজেক্ট কম, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো ইংরেজি, বাংলা, গ্রামার, এইগুলা মেইনলি। আর কোনো কোনো ক্ষেত্রে হয়তো গণিত থাকে, যেমন জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, কিছু কিছু ক্ষেত্রে বিউপি, কিছু ক্ষেত্রে সামান্য ম্যাথও থাকে। তো এইগুলা হচ্ছে আপনার বিষয় এখানে। তো ইংরেজি, গ্রামার, বাংলা ব্যাকরণ, যেগুলা গ্রামার আছে সেগুলারে অবশ্যই ভোরবেলায় রাখবেন, এই 5টা থেকে 9টা, এই যে 4 ঘন্টা, এই 4 ঘন্টা আপনার ব্রেন ফ্রেশ থাকে, প্লাস শক্তিশালী থাকে। এই সময় এই ইংলিশ গ্রামার আর বাংলা গ্রামার শেষ করতে হবে, তাইলে সারা দিনের যত প্রেশার কমে যাবে। তো এইটা ভুলেও নষ্ট করা যাবে না, 9টা পর্যন্ত 5টা থেকে পড়তেই হবে, তাহলে সারাদিন আপনি ফ্রি থাকতে পারবেন। এখন দেখা যাক, দুপুর 12টা 1 থেকে 1টা পর্যন্ত নোট করা, সাম্প্রতিক জিকে দেখা, নেক্সটে কি পড়বো তার প্ল্যান করতে হবে।
আচ্ছা, এইগুলো কেন দুপুর 12টায় রাখলাম, কারণ এই টাইমটা কিন্তু পড়ার জন্য বেস্ট না। সো এই টাইমটায় কিন্তু আপনার পড়া ঢুকবে না মাথায়। সো আপনার এই ক্ষেত্রে উচিত হবে যে একটা নোট খাতা নিয়ে বসাতে, কালকে কি পড়বো, আজকে কি পড়বো, অথবা আমার এই সপ্তাহের পরিকল্পনা কি, অথবা কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট সেইগুলার কিওয়ার্ড আমি একটা নোট খাতায় লিখে রাখবো। তো নোট করবেন অবশ্যই একেবারে মানে হিসাব লিপিকারের মতো লিখেই যাবেন না, নোট করবেন অবশ্যই কিওয়ার্ড রেখে দেখে, যাতে শর্টে, হ্যাঁ সাংবাদিকরা যেভাবে যে লিখে নেয় না তথ্য শর্টে, তো আপনারা ওইভাবে শর্টে লিখে নেবেন আপনার তথ্যগুলো, যাতে পরীক্ষার আগের দিন খুব শর্ট সময়ে সেটার রিভিশন দিতে পারেন। এখন আসি দুপুর 2টা থেকে 4টা পর্যন্ত, এই টাইমটাও আপনার একটু কষ্ট হবে পড়তে। তারপরে এই টাইমটা বেরেন কিন্তু আপনার অতটা সচল না, এই জন্য আপনাকে কোন টপিকটা পড়তে হবে, আপনাকে কিন্তু কোনো বুঝে পড়ার টপিক পড়া যাবে না, এক্ষেত্রে পড়তে হবে কি মুখস্থ টপিক, যেমন সিনোনিম, অ্যান্টোনিম, আবার ফ্রেজ, ইডিয়মস, এই ধরনের কিছু মুখস্থ টপিক আছে না, স্পেলিং বা গ্রুপ ভার্বস, এইগুলা পড়তে হবে আপনাকে, ঠিক আছে, বা সমার্থক শব্দ বা বিপরীত শব্দ, পারিভাষিক শব্দ বাংলার, তো এই ধরনের ব্যাপারগুলো, শুদ্ধ প্রয়োগ, অপপ্রয়োগ, এই ধরনের জিনিস পড়া যেতে পারে, বাট গ্রামার কিন্তু দুপুরে হবে না আপনার দিয়ে। তো রাত 8টা থেকে 11টা, দেখেন এই রাতের টাইমে আমরা কিন্তু পড়ালেখার, আমাদের মন কিন্তু বিষণ্ণ থাকে এই রাতের টাইমে। তো আমার মনে হয় এই টাইমে আপনার একটা ভালো সাবজেক্ট চয়েস করা উচিত, যেটাই ব্রেনে কোনো প্রেশারই আসবে না, আরো মজা লাগবে। তো যেমন জিকে পড়তে কিন্তু কারোরই খারাপ লাগার কথা না, তার সাথে ইংরেজি সাহিত্য, আর বাংলা সাহিত্য কিন্তু জিকের মতো, মানে পড়তে কোনো প্রেশার ফিল হয় না। সো এই রাত 8টা থেকে 11টা, তো দেখলেন তো যে সময়টারে কিভাবে কোয়ালিটিফুল করে ইউজ করা যায়। তো দেখি দিনে 10 আওয়ার্স স্টাডি অনলি, তো আপনি সম্পূর্ণ মনোযোগ দিয়ে জাস্ট এই 10টা ঘন্টা পড়েন না, তো আপনার সফলতা কেউ আটকাতে পারবে না। আর একটা কথা, যে আপনার স্টাডি রুটিন অনেকে হয়তো 20 ঘন্টা, 18 ঘন্টা, 15-16 ঘন্টায় নিয়ে যায়। তো কথা হচ্ছে এই 15-16 ঘন্টা বা 20 ঘন্টা পড়লে আপনার মাথায় যতটুকু ঢুকবে, আপনার এই 10 আওয়ার্সও সেই সেমই কাজ দিবে, কারণ আপনি বেশি পড়লে কিন্তু আপনার ব্রেনের সেই ক্ষমতা থাকবে না। সো এইটা নিয়ে অযথা না পড়ে, আমার মনে হয় অন্ততপক্ষে মানবিকের স্টুডেন্টরা, সায়েন্সে হয়তো একটু সময় বেশি লাগতে পারে যারা মেডিকেলের প্রস্তুতি নিবে, বাট আমার মনে হয় যারা মানবিকের স্টুডেন্ট আছে তার জন্য 10 আওয়ার্স স্টাডি এনাফ। তো 10 আওয়ার্স হচ্ছে স্টাডি, এটা হার্ড অ্যান্ড ফাস্ট রুল, মানে কোনোভাবেই ধরা বাঁধা নিয়ম, কোনোভাবেই শিডিউলের ভায়োলেশন করা যাবে না। তো ভুলেও সেলফোন নেওয়া যাবে না অযথা, দেখা যাচ্ছে আপনি হুটহাট করে 8 ঘন্টা হতে পারে না, 30 মিনিট পড়তেছেন, তার মধ্যে সেলফোন বারে বার নিচ্ছেন, এতে করে আপনার মনোযোগ থাকে না, ঠিক আছে, এই 10 ঘন্টা পড়েও আপনার লাভ হবে না। তাইলে সেলফোন অবশ্যই আপনি নিবেন, সেটা কি 2 ঘন্টা পর পর নিতে পারেন, হ্যাঁ সেকের জন্য, জাস্ট সেকের জন্য। আর ফ্রি সময় কিন্তু আমি আপনাকে 14 ঘন্টা দিয়েছি রুটিনে, তো ওই 14 ঘন্টা কি করবেন, তখন আপনি পারলে মোবাইল ধরেন, কিন্তু আপনার কিন্তু ঘুমও একটা প্রয়োজন। তো একটা ভালো ঘুমও দিবেন, মানে ভালো একটা ঘুমও দিবেন, তো নিয়মিত একটা মানে একটা বিউটি স্লিপ প্রয়োজন আপনার, ঠিক আছে, মানে একটা সুন্দর ঘুম প্রয়োজন কিন্তু। তো বিউটি স্লিপ দিলে আপনার কিন্তু শরীর মন সব সুস্থ থাকবে, আর সুস্থতা ব্যতীত কিন্তু পড়ালেখা কোনো কিছু বা সফলতা লাইফে পসিবলই না। তো নিয়মিত এই রুটিন ফলো করলে পড়ালেখা বোঝা লাগবে না, মানে কি কঠিন লাগবে না। অনেকে হয়তো বোঝাবে আপনার যে এই অনার্সের টাইমে কষ্ট করেন আর বাদ বাকি চিরজীবন আপনি ফ্রি থাকবেন, না, অনার্সে উঠলে কিন্তু আরো বেশি পড়ার প্রেশার, ঠিক আছে, অ্যাডমিশনের থেকেও কিন্তু বেশি পড়া লাগবে, কারণ তখন কিন্তু আপনার মাথায় চাকরির টেনশন থাকবে, তখন আপনার নিজের একাডেমিক টেনশন থাকবে। তো এইগুলা বুঝতেছেন তো। তো রাত জাগে ঘুম হারাম করা লাগবে না, মানে এই রুটিন ফলো করলে 14 ঘন্টা আপনি ফ্রি পাবেন, তাহলে আপনি টাইম মতো ঘুমাইতেও পারবেন। আর চেষ্টা করবেন 12টায় ঘুমায় যাওয়ার, ঠিক আছে, 12টায় ঘুমায় যাওয়ার, তাইলে হয়তো আপনি সকাল 5টায় পড়তে পারবেন। রাত 12টায় না ঘুমাইলে আপনি সকাল 5টায় কোনোদিন উঠতে পারবেন না, আর উঠলেও আপনার পড়া হবে না, আপনার ঘুম আসবে বারে বার। তো শরীর মন সুস্থ থাকবে এবং ভালো ফলাফল সম্ভব হবে ইনশাল্লাহ। এখন আমরা যাব আমাদের, তো এই নোট টিপসটা আছে আমাদের, ঠিক আছে, আমরা একটা নোট নিব। তাইলে পড়ালেখার পাশাপাশি দিনে অন্তত 1 ঘন্টা নোট করতে হবে, যেটা হয়তো বলছিলাম 12টা 1 থেকে 1টা পর্যন্ত। তো সেইটাই এখানে নোটে ব্যয় করতে হবে। তার পাশাপাশি কোন বিষয়গুলো কমপ্লিট করলাম, অর্থাৎ আমি কি কি পড়লাম, সেটাও কিন্তু আপনার ব্রেনে বলতে হবে যে আমি এটা পড়েছি। আপনি কোনটা কোনটা পড়েছেন এইটাই যদি আপনি না বলতে পারেন, তাহলে কিন্তু ওই পড়াগুলো আপনার মনে থাকবে না।
সো কোনগুলো কমপ্লিট করলাম, কাল কোন বিষয়গুলো শেষ করব, সেই টার্গেটগুলো কিন্তু ফিক্সড করতে হবে বা নিয়ত করতে হবে। কোনো কাজের যদি আমরা লক্ষ্য বা নিয়ত সেট না করি, তাহলে কিন্তু সেগুলো আমরা সফল দিতে পারবো না। তো সেইগুলো আমার নোট খাতায় লিখতে হবে, আমার কর্ম পরিকল্পনা। যুদ্ধের আগে যেভাবে একটা ম্যাপ তৈরি করে সৈন্যরা, ঠিক সেইভাবেই আপনারে পড়ালেখার জন্য একটা ম্যাপ বা একটা স্ট্র্যাটেজি সেট করতে হবে। তো সেটা নোট করতে হবে, অবশ্যই কিওয়ার্ড লিখতে হবে। মানে বইয়ের মতো কিন্তু লেখা যাবে না। বইয়ে কি কিওয়ার্ড থাকে না, বইয়ে কিন্তু সব থাকে। তো আপনার শুধু অনলি কিওয়ার্ড গুলা নিতে হবে। এখন কিওয়ার্ড কি, মনে তো এই প্রশ্ন আসতে পারে। তো কিওয়ার্ড কি যদি আমি বলি, এখানে একটা কথা যদি বলি যে গারোরা মাতৃতান্ত্রিক, গারোদের সমাজে মহিলাদের প্রাধান্যই বেশি। হ্যাঁ, গারোদের সমাজে মহিলাদের প্রাধান্য বেশি। মহিলারা সকল কিছুর দায়িত্বভার গ্রহণ করে, মানে সমাজের পরিচালনা করে থাকে, মানে অ্যাডমিনিস্ট্রেটিভ বা প্রশাসনিক দায়িত্ব পালন করে। তো এত কথা না বলে আমি কিন্তু জাস্ট একটা বলতে পারি, গারো সমাজ মাতৃতান্ত্রিক, এটা বললে হয়ে যায় না? তো বিষয়টা হচ্ছে তাই এইটা। তাহলে আপনি নোট করবেন, গারো সমাজ মাতৃতান্ত্রিক। দেখেন, আপনি জাস্ট এই 3টা ওয়ার্ড লিখলেন, ফলে আপনি এই যে 4-5-3-4 লাইন, এটা কিন্তু একবারে মনে রাখতে পারতেছেন। তো এটা বলে কিওয়ার্ড, যাতে পরবর্তীতে দ্রুত রিভিশন দেওয়া যায়। তো নোট খাতাটা তেমনই হবে, ছোট্ট একটা নোট খাতা, খুব বেশি হবে না, একটা ছোট একটা ডায়েরি হবে, যাতে সব বিষয় নোট রাখা যায়। তো এইখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে আপনার, যে হ্যান্ড রাইটিং যে বিষয়টা, হ্যান্ড রাইটিং কিন্তু খুব ভালো হওয়া লাগে না। হ্যান্ড রাইটিং যেটা হওয়া দরকার সেটা হচ্ছে স্পষ্ট আর ক্লিয়ার। তো নোট করার সময় অবশ্যই স্বাভাবিকভাবে লিখতে হবে, যাতে হাতের লেখা প্র্যাকটিস প্লাস নোট দুইটা কাজই হয়, অর্থাৎ এক ঢিলে দুইটা পাখি আপনারা যাতে মারতে পারেন। তো কোনোভাবে ইচ্ছাকৃত বাজে লেখার অভ্যাস করা যাবে না। তো হয় না, অনেকে বলে যে আমি হয়তো খাতায় লিখতেছি না, একটু বাজে করে লিখি। তো একটু বাজে করে লিখি, অনেকের এই এই যে মানসিক রোগটা, এইটাই কিন্তু তার হাতের লেখা খারাপ করে ফেলে। আপনি যদি প্রতিবার একটু হিসাব করে লিখেন, হ্যাঁ হিসাব করে লিখেন, তাইলে দেখবেন আপনার হাতের লেখা স্পষ্ট হবে। আচ্ছা, সবার যে হাতের লেখা সুন্দর হবে এটা কিন্তু ম্যান্ডেটরি না, কারণ আপনার হাতের লেখা সুন্দর কিন্তু অনেকের হাতের গঠনের উপর নির্ভর করে। অনেকের আঙ্গুল অনেক মোটা হয়, তো দেখা যায় অনেকের কি হাতের লেখা সুন্দর হয় না। তো এই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখতে হবে। আপনার হাতের লেখা কিন্তু সুন্দর হওয়া আপনার হাতে না, বাট আপনার হাতের লেখা স্পষ্ট হওয়া বা ক্লিয়ার হওয়া কিন্তু আপনার হাতে। আর টিচাররা কিন্তু এইটাই চায় যে আপনার হাতের লেখা স্পষ্ট হোক, যা দেখতে তাদের কষ্ট না হয়। আপনার হাতের লেখা যেন প্রেসক্রিপশনের মতো না হয় ডাক্তার। তো সেলফ কনফিডেন্স বজায় রাখতে হবে সর্বদা। এটা হচ্ছে 9 নম্বর আপনার টিপস। নিজের প্রস্তুতির ক্ষেত্রে সর্বোচ্চ ডেডিকেশনটা দিতে হবে, তাইলে একটা শক্ত বেস গড়ে উঠবে। সেটা চান্স পাওয়া অথবা না পাওয়ার সাথে সম্পর্কিত না, বরং ভবিষ্যৎ জব প্রিপারেশনের ক্ষেত্রে আপনার সহায়ক হবে। ঠিক আছে? কারণ আপনার যে অ্যাডমিশন টেস্ট আর জবের মানে সিলেবাস, এটা কিন্তু মিল আছে। তো ভালো প্রস্তুতি নিলে অবশ্যই চান্স নিশ্চিত করা সম্ভব। আর পজিশন কেমন আসবে সেটা অনেক ক্ষেত্রে সার্কামস্টেন্সেস বা পারিপার্শ্বিকতার উপর নির্ভর করে। যে অনেক ক্ষেত্রে হয় কি, যে আমরা ভালো প্রস্তুতি নিয়েও পরীক্ষার খাতায় সেটা দেখাইতে পারি না। তো অনেক ক্ষেত্রে এটা হইতেই পারে, বাট আপনি যদি ভালো স্টুডেন্ট হন, তাইলে কিন্তু কোনো ভার্সিটিতে আপনার চান্স পাওয়া মিস যাবে না, এটা লিখে রাখতে পারেন। কিন্তু পজিশনটা কিন্তু সম্পূর্ণ আপনার হাতে না, বাট একটা ভার্সিটির ভালো একটা চান্স নিশ্চিত করা, মানে ওয়েটিং এ না থাকা, এইটা কিন্তু আপনার হাতে আছে। আপনি চাইলে কিন্তু প্রতিটা ভার্সিটির চান্স নিশ্চিত করতে পারবেন। যেমন আমার ক্ষেত্রে হয়েছিল কি, ঢাকা ইউনিভার্সিটির খাতা, ঢাকা ইউনিভার্সিটির খাতাতে আমি কিন্তু একটা ভুল করে আসছিলাম। সেটা হচ্ছে খাতার উপরে যে 2 নম্বর পেজ লেখা ছিল, তো সেইটারে আমি ভাবছিলাম 2 নম্বর প্রশ্নের উত্তর লেখেন। তো এইটা দেখে আমি ভুলটা করে আসছি সেইখানে। তো তার ফলস্বরূপ আমার হয়েছে কি, ওইখানে একটা পেজে 2 নম্বর পেজে আমি 2 নম্বর 5টা কোশ্চেনের উত্তর লিখে আসছি, 5টা কোশ্চেনের উত্তর লিখে আসছি। ফলে আমি কিন্তু জায়গা পাইনি পর্যাপ্ত। ফলে আমার জানা উত্তর আমি সুন্দর করে লিখতে পারিনি, এত বাজে ভাবে লিখছি আমার 5টা কোশ্চেন, যে আমার সেখানে হয়তো 10-এ, মানে সেখানে 10-এ হয়তো আমারে 5ও দিবে না, হয়তো 3 দিয়ে দিবে, কিন্তু আমার কিন্তু উত্তরগুলো সব জানা ছিল। খুব সুন্দর করে লিখতে পারতাম যদি আমি খাতার ভুলটা না করতাম। তাইলে আমি নেক্সট কোনোদিন কিন্তু খাতা কেমন হবে ঢাকা ইউনিভার্সিটির রিটেন, সেটা নিয়ে আলোচনা করব নেক্সট কোনো একটা ভিডিওতে।